এই ক্লাসে আমি 18ই অগাস্টের থার্ড শিফটে রেলওয়ের আরআরবি গ্রুপ ডির জেনারেল সায়েন্সের আস্ক করা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। একটা বক্স দেওয়া রয়েছে যার একধারে পদার্থ আর সেই পদার্থগুলোর পিএইচ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নিই। 1 নম্বরে কি রয়েছে? লেবুর রস, মানে লেমন জুস রয়েছে। তো লেমন জুস বা লেবুর রসের পিএইচ কিন্তু মোটামুটি 2-এর আশেপাশে হয়। রাউন্ড ফিগারে 2 মনে রাখবে। এবার অপশনে 2-এর আশেপাশে যেটা থাকবে সেটাই মারবে। তো তোমরা ভালো করে দেখে নাও। 2-এর আশেপাশে সি নাম্বার অপশনে রয়েছে 2.2, তার মানে 1 কিন্তু সি এর সঙ্গে সমান হবে। তারপরে 2-এ কি রয়েছে? পাচক রস, ইংলিশে বললে গ্যাস্ট্রিক জুস। এর মধ্যে কি থাকে বলো তো? HCl থাকে কিন্তু। আর এই HCl এর পিএইচ কিন্তু রাউন্ড ফিগারে 1 হয়, মানে 1-এর আশেপাশে। তো দেখো অপশনে 1-এর আশেপাশে কোনটা রয়েছে? দেখো 1-এর আশেপাশে কিন্তু বি রয়েছে, তার মানে 2 হয়ে যাবে বির সঙ্গে সমান। তারপর কি রয়েছে? মিল্ক অফ ম্যাগনেশিয়া। মিল্ক অফ ম্যাগনেশিয়ার কিন্তু পিএইচ হয় 10, যেটা অপশন এতে অপশন ডিতে রয়েছে। তোমরা ভালো করে দেখো এই তো। আর সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার পিএইচ কিন্তু সব থেকে বেশি হয়, মানে 14 হয়, যেটা অপশন এতে রয়েছে। তোমরা ভালো করে এই তো দেখে নাও। তাহলে 1-এর সি হলো, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ হলো, যেটা বিকল্প 1-এ রয়েছে। তার মানে 1 নম্বর বিকল্পটা রাইট অ্যান্সার হবে। তো আমাদের আরও কিছু পদার্থের পিএইচ কিন্তু জেনে রাখতে হবে। তো এখানে সবগুলো না জানলেও চলবে, তো যেগুলো যেগুলো জানতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? গ্যাস্ট্রিক জুস বা পাচক রস। তাই তো গ্যাস্ট্রিক জুস বা পাচক রসের পিএইচ কত হলো আমরা দেখলাম, রাউন্ড ফিগারে কিন্তু 1 হয়, আর যেখানে অপশনে 1.2 মনে হয় দেওয়া ছিল, তাই না? তারপর আমাদের কি মনে রাখতে হবে? এটা কিন্তু লেবুর রস আর ভিনিগারটা মনে রাখতে হবে। লেমন জুস যেটাও দিয়েছিল পরীক্ষায়, সেটা কিন্তু রাউন্ড ফিগারে কত হয়? 2 হয়, তাই না? এবার 2-এর আশেপাশে যেটা দেখবে সেটাই তোমরা মারবে, যেমন এই আগের কোশ্চেনটায় 2.2 না 2.1 ছিল, যাই হোক। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ মনে রাখবে 1 হয়, লেবুর রস ভিনিগারের 2 হয়। তারপরে যেটা মনে রাখতে হবে, সোডাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সোডা, কমলার রসটাও মনে রাখতে পারো। সোডা কমলার রস হচ্ছে 3 হয়। এবার সোডার সংকেতটা কিন্তু আমাদের জানতে হবে Na2CO3। তাহলে NO2CO3 বা সোডার হচ্ছে পিএইচ কিন্তু 3 হয়। তারপর টমেটো হচ্ছে 4 হয়, মনে রাখবে। তারপর এইদিকে ব্যানানারটা মনে রাখতে পারো, ব্যানানা, ব্ল্যাক কফি 5 হয়। তারপর এদিকে আমাদের দুধেরটা মনে রাখতে হবে, কিন্তু দুধ, লালা, এদের হচ্ছে 6 হয়। বিশুদ্ধ পানি বা রক্তের পিএইচ কত? 7 হয়। তারপর এখানে আমাদের বেকিং সোডারটা মনে রাখতে হবে, বেকিং সোডার কিন্তু পিএইচ 8 হয়। তো বেকিং সোডার সংকেতটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বেকিং সোডার সংকেত হচ্ছে NaHCO3। তাহলে বেকিং সোডার পিএইচ কিন্তু 8। তারপরে টুথপেস্ট দরকার নেই, এই যে আমরা এটা কিন্তু পড়ে আসলাম, পরীক্ষায় এসেছিল। ম্যাগনেশিয়ার দুধ মানে মিল্ক অফ ম্যাগনেশিয়ার কত হয় আমরা দেখলাম? 10 হয়। তারপরে এখানে আমাদের দেখতে লাগবে যে কোস্টিক সোডা বা NaOH। কোস্টিক সোডা বা NaOH এর পিএইচ সব থেকে কি হয়? বেশি হয়। কত হয়? 14 হয়, তাই না? আমরা দেখলাম। তাহলে এই কয়টা কিন্তু আমাদের লার্ন করতে হবে, আমি যেগুলো যেগুলো বললাম পিএইচ, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেনটা আমরা একটু ভালো করে দেখি কি রয়েছে। যে একটা চৌম্বক ক্ষেত্রের ভেতরে একটা তড়িৎ বহনকারী পরিবাহীর উপর বল নির্ণয়ের, অ্যাকচুয়ালি এখানে কি হবে বলো তো? বলের দিক নির্ণয়ের জন্য নিচের কোন নিয়ম ব্যবহার করা হয়? তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা তড়িৎ বহনকারী পরিবাহী রাখি, তাহলে কি বলেছে কোশ্চেনে? চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ বহনকারী একটা যদি আমরা কি রাখি? পরিবাহী রাখি, তাহলে সেই পরিবাহীর উপর বল কোন দিকে কাজ করবে সেটা আমরা কোন সূত্র থেকে বের করব? সেটা মনে রাখবে ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম থেকে কিন্তু, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ বহনকারী পরিবাহী রাখলে সেটার উপর বল কোন দিকে কাজ করে সেটা ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম থেকে কিন্তু জানা যায়, মনে রাখবে। তো আমরা একবার ফ্লেমিংয়ের বাম হাতের নিয়মটা ভালো করে দেখে নেই। তাহলে ফ্লেমিংয়ের বাম হাতে আমরা কিন্তু বলের দিক নির্ণয় করি, তাই না? কখন? যখন একটা তড়িৎ বহনকারী পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রের ভেতরে আমরা স্থাপন করব, সেটা জানলাম। এবার ফ্লেমিংয়ের কিভাবে নির্ণয় করব দিকটা, আর কি দিকটা কি করে বুঝবো সেটা একবার সূত্রটা আমরা দেখি ভালো করে। এই নিয়ম অনুসারে কি হয়? যদি বাঁ হাতের বুড়ো আঙুল
তর্জনী আর মধ্যমা। তাহলে মনে রাখবে কোন কোন আঙুল? তিনটে আঙুল, বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমা যদি একে অপরের সঙ্গে আমরা পারস্পরিকভাবে লম্ব করে ধরে রাখি, তাহলে বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমাকে যদি আমরা পরস্পরকে লম্ব করে রাখি, তাহলে বুড়ো আঙুলটি হচ্ছে বলের গতির দিক নির্দেশ করবে, তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, আর মধ্যমা কিন্তু তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে ফ্লেমিংয়ের বাম হস্তে মনে করো এমন করে দিল যে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে আর মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বলের গতির দিক কোন আঙুল নির্দেশ করবে? তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের বুড়ো আঙুল, তাই না? তোমরা কিন্তু মনে রাখবে এইভাবে। তাহলে একবার আমি শর্ট এখানে রেখে দিচ্ছি। তাহলে আমাদের বুড়ো আঙুল, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে বুড়ো আঙুল হচ্ছে বলের গতি, মানে বলের দিক, ঠিক আছে? আর তারপর হচ্ছে তর্জনী, তর্জনী কার দিক? চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক হবে। আর হচ্ছে মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, মানে হচ্ছে কারেন্টের দিক নির্দেশ করবে। তো একটু আমি ট্রিক্স দিচ্ছি, দেখো বুড়ো আঙুলে কিন্তু আমাদের সব থেকে জোর বেশি, মানে বল কিন্তু আমাদের বুড়ো আঙুলেই বেশি থাকে, তাই বুড়ো আঙুল হচ্ছে বলের দিক নির্দেশ করবে, এইভাবে মনে রাখবে। তারপরে তর্জনী, তর্জনী চৌম্বক ক্ষেত্র, তাই না? তো আমরা কিন্তু ক্ষেত্র মানে জমি নিয়ে কিন্তু অনেকে কি করি? তর্জন গর্জন করি, মানে ক্যাচাল ঝগড়া কিন্তু অনেক করি, তাই না? জমি জায়গা নিয়ে আমরা অনেক তর্জন গর্জন করি। তাহলে যখনই আমরা ক্ষেত্র দেখব, মানে চৌম্বক ক্ষেত্র, তখন আমাদের কি মনে পড়বে? জমি। ক্ষেত্র মানে জমি, আর জমি নিয়ে আমরা কি করি? অনেকে তর্জন গর্জন করি, মানে তর্জনী হয়ে গেল, ঠিক আছে? আর মধ্যমা, মনে রাখবে কারেন্ট কিন্তু মাঝখান দিয়ে যাবে। কারেন্ট কোন দিক দিয়ে যাবে পরিবাহীর? এইভাবে মনে রাখবে, মাঝখান দিয়ে যাবে। তাই কারেন্ট বা তড়িৎ প্রবাহের দিক হবে মধ্যমার মাধ্যমে প্রকাশিত হবে, ঠিক আছে? আর এই তিনটে আঙুলকে কিন্তু কিভাবে রাখতে হবে? লম্বভাবে রাখতে হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু রাখতে হবে। সেটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। বোঝা গেল কিভাবে কোশ্চেন হতে পারে? তাহলে তোমাদের কাছে যদি আমি কোশ্চেন করি, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে চৌম্বক ক্ষেত্রের দিক কোন আঙুল নির্দেশ করবে? তাহলে চৌম্বক ক্ষেত্র, ক্ষেত্র মানে কি? আমাদের মনে পড়বে জমি। ক্ষেত্র মানে জমি, আর জমি নিয়ে আমরা কি করি? ক্যাচাল ঝগড়া, মানে তর্জন গর্জন করি। তাহলে কোন আঙুল হয়ে গেল? তর্জনী। এভাবে মনে রাখবে। যদি বলি যে কারেন্ট কোন আঙুল নির্দেশ করবে কারেন্টের দিক? কারেন্ট হচ্ছে, মনে রাখবে, কারেন্ট হচ্ছে একবারে পরিবাহীর মাঝখান দিয়ে যায়। মাঝখানে মানে মধ্যমা। তাহলে কারেন্ট হচ্ছে আমাদের মধ্যমা আঙুলি দিয়ে প্রকাশিত হবে। আরেকটা কি রইল? বলের দিক। বল কোন আঙুলে আমাদের বল বেশি থাকে? সব থেকে কিন্তু আমাদের বুড়ো আঙুলে বল সব থেকে বেশি থাকে। তাহলে বুড়ো আঙুল হচ্ছে বলের দিক নির্দেশ করবে। আর এই তিনটে আঙুলি কিন্তু আমাদের সমকোণে রাখতে হবে। তাহলে বোঝা গেল ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে আঙুলের ব্যবহারগুলো। নেক্সট কোশ্চেনটা একটু কুইকলি করব। নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়া ক্লোরোক্ষার প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে? দেখো, ক্লোরোক্ষার প্রক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াটা হবে যেই বিক্রিয়ায় কি ক্লোরো মানে হচ্ছে ক্লোরিন Cl2, আর ক্ষার হিসেবে, ক্ষার বা অ্যালকালি হিসেবে কিন্তু NaOH তৈরি হবে, মনে রাখবে। তাহলে ক্লোরোক্ষার বিক্রিয়া বোঝার উপায় কি? যে বিক্রিয়ায় হচ্ছে ক্লোরিন আর হচ্ছে ক্ষার হিসেবে NaOH বা অ্যালকালি হিসেবে NaOH তৈরি হবে, সেটাই হচ্ছে ক্লোরোক্ষার বা ক্লোরো অ্যালকালি বিক্রিয়া হবে। তো তোমরা দেখো কোন অপশনে ক্লোরিন আর NaOH তৈরি হয়েছে, তোমরা ভালো করে যদি ফলো করো, দেখো 3 নাম্বার বিক্রিয়াটাতে কিন্তু এই যে দেখো ক্ষার হিসেবে মানে অ্যালকালি হিসেবে হচ্ছে NaOH, আর ক্লোরো হিসেবে যে ক্লোরিন কিন্তু তৈরি হয়েছে। তার মানে 3 নাম্বারটাই হবে ক্লোরোক্ষার বিক্রিয়ার এক্সাম্পল। তাহলে বোঝা গেল ক্লোরোক্ষার বিক্রিয়ায় কি তৈরি হয়? ক্লোরো হিসেবে ক্লোরিন আর ক্ষার হিসেবে কিন্তু NaOH তৈরি হবে। ওই বিক্রিয়াটাই ক্লোরোক্ষার বিক্রিয়া হয়ে যাবে। তাহলে এখানে 3 নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে? নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? ঠিক আছে, তো এখানে পরমাণুগুলো কি কি রয়েছে আমরা একবার দেখে নেই। ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন আর অক্সিজেন রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু পর্যায় সারণীর 16 নাম্বার গ্রুপের অক্সিজেন রয়েছে। তারপর 17 নাম্বার গ্রুপের কি কি রয়েছে বলো তো? ফ্লোরিন। 17 নাম্বার গ্রুপে কি কি রয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর রয়েছে কিন্তু আয়োডিন। এর মধ্যে অপশনে আমাদের হচ্ছে ফ্লোরিন, আয়োডিন আর ক্লোরিন দিয়েছে, যে ফ্লোরিন রয়েছে, ক্লোরিন আর আয়োডিন কিন্তু রয়েছে।
এবার আমাদের কোশ্চেনটা কি করেছে, যে কার ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে। তো ব্যাসার্ধ কি হয় বলো তো, যদি তোমরা পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে যাও, নোট করে রাখবে কিন্তু পরীক্ষায় আসে, যে পর্যায় সারণীর যদি বাদিক থেকে ডান দিকে যাও তাহলে কিন্তু পরমাণুর ব্যাসার্ধ কি হয়, কমে। আর যদি তোমরা ওপর থেকে নিচের দিকে যাও তাহলে কিন্তু ব্যাসার্ধ কি হয়, বাড়ে। তাহলে তোমরাই বলো এবার, এখানে যদি আমরা অক্সিজেন থেকে ফ্লোরিনের দিকে যাই তাহলে কিন্তু ব্যাসার্ধ কিছুটা কমবে, ঠিক আছে। বাট যদি আমরা ফ্লোরিন থেকে ক্লোরিনে যাই, যতটুকু কমবে তার থেকে কিন্তু বেশিটাই বেড়ে যাবে, কারণ হচ্ছে ওপরের থেকে নিচে গেলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ে। তারপরে ক্লোরিন থেকে ব্রোমিনে গেলে ব্যাসার্ধ আরও বেড়ে যাবে, ব্রোমিন থেকে আয়োডিনে গেলে ব্যাসার্ধ আরও বেড়ে যাবে। তাহলে সব থেকে ব্যাসার্ধ এখানে কার বেশি হবে, আয়োডিনের কিন্তু বেশি হবে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, পর্যায় সারণীর যদি তোমরা বাদিক থেকে ডান দিকে যাও তাহলে ব্যাসার্ধ কমে বা আয়তন কমে, ঠিক আছে। আর যদি তোমরা ওপর থেকে নিচের দিকে যাও তাহলে কিন্তু ব্যাসার্ধ আর আয়তন কি হয়, বাড়ে। খাতায় নোট করে নেবে। আর এখানে আমরা দেখলাম অক্সিজেন 16 নম্বর গ্রুপে রয়েছে, তো 16 থেকে 17তে যদি যাই, মানে বাদিক থেকে ডান দিকে যদি যাই তাহলে কিন্তু ব্যাসার্ধ কিছুটা কমবে। বাট পরবর্তীকালে আমরা দেখলাম যে ফ্লোরিন থেকে যদি ক্লোরিনে যাই ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাবে, কারণ ওপর থেকে নিচে গেলে বাড়ে, তারপর ক্লোরিন থেকে ব্রোমিনে গেলে আরও বাড়বে। যেহেতু আয়োডিন অনেকটা নিচে তাই ব্যাসার্ধ কিন্তু সব থেকে আয়োডিনের বেশি হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা কি রয়েছে একবার দেখে নেই, যে গ্রহগুলো মিটমিট করে না কেন। আচ্ছা, কারা মিটমিট করে সেটা আগে আমরা একটু ভালো করে জেনে নিই। আমরা কি জানি, স্টার বা নক্ষত্র কিন্তু মিটমিট করে। কেন মিটমিট করে? কারণ হচ্ছে এই স্টারগুলো কিন্তু অনেক দূরে অবস্থিত, তাই এদের দেখতে কেমন লাগে, একটা বিন্দুর মতো লাগে, কিন্তু পয়েন্টের মতো লাগে। তাই স্টারগুলোকে কিন্তু পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস বলা হয়, মনে রাখবে। তো মেইন রিজনটা কি, স্টারগুলো অনেক দূরে অবস্থিত হওয়ায় এদের থেকে যখন আলোকরশ্মিগুলো পৃথিবীতে আসে তখন আলোকরশ্মিকে কি অনেকগুলো বায়ুমণ্ডলের স্তরকে অতিক্রম করতে হয়। আর বায়ুমণ্ডলের স্তর দ্বারা কি হয়, এই আলোকরশ্মি বারবার প্রতিসৃত হতে থাকে, বারবার প্রতিসৃত হতে থাকে, বা আমরা কি বলবো, যে বারবার আলোর কি হয়, প্রতিসরণ হয়। আর এই প্রতিসরণ হওয়ার জন্য বারবার, বা আলোকরশ্মি বারবার প্রতিসৃত হওয়ার জন্য আমাদের মনে হয় আলোকরশ্মিগুলো কি হয়, বিভিন্ন দিক থেকে আমাদের চোখে আসছে, তাই কিন্তু স্টারটা মিটমিট করতে থাকে, টুইঙ্কল করতে থাকে। তাহলে পরীক্ষায় কিন্তু আসে যে স্টার মিটমিট করে কেন, আলোর কোন ধর্মের জন্য, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে, মনে রাখবে, যে আলোকরশ্মি কী হয়, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর দ্বারা বারবার প্রতিসরণ বা প্রতিসৃত হয় বলেই কিন্তু স্টার মিটমিট করে। তাহলে ইংলিশে বললে প্রতিসরণকে কি বলে, রিফ্র্যাকশন, কিন্তু মনে রাখবে, রিফ্র্যাকশন। তাহলে আলোকরশ্মির বারবার রিফ্লেকশন হয় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর দ্বারা, তাই কিন্তু স্টার মিটমিট করে। আর স্টার অনেক দূরে অবস্থিত হয়, এটা কি একটা পয়েন্টের মতো লাগে, এটা একটা পয়েন্ট সোর্স হিসেবে কিন্তু কাজ করে। আর অপরদিকে গ্রহ কিন্তু আমাদের থেকে বেশি দূরে থাকে না, তাই এরা পয়েন্ট সোর্স হিসেবে কাজ করবে না, এরা হচ্ছে এনলার্জড সোর্স বা বর্ধিত উৎস হিসেবে কাজ করে। তাই কিন্তু আর বর্ধিত উৎস হিসেবে কাজ করায় বা অনেক দূরে অবস্থিত না হয় কিন্তু আলোকরশ্মিকে বারবার প্রতিসৃত হতে হয় না, তাই গ্রহগুলো কিন্তু মিটমিট করে না, ঠিক আছে। তাহলে এরা মনে রাখবে, গ্রহগুলো একটা বর্ধিত উৎস হিসেবে কাজ করে, যেখানে স্টার অনেক দূরে তাই এরা পয়েন্ট সোর্স হিসেবে কিন্তু কাজ করে। তাহলে এই কোশ্চেনের উত্তর কী হয়ে যাবে, গ্রহগুলো কেন মিটমিট করে না, কারণ হচ্ছে এরা আলোর বর্ধিত উৎস হিসেবে কাজ করে, এটাই হচ্ছে কারণ। আর বর্ধিত উৎস হিসেবে কাজ করে অর্থাৎ গ্রহগুলো তো আর বেশি দূরে অবস্থিত নয়, তাই বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর কিন্তু অতিক্রম এদের করতে হয় না। কোশ্চেনটা কি আছে আমরা একবার দেখে নিই কুইকলি, যে শ্বসনের হার সালোক সংশ্লেষের হারের চেয়ে বেশি হলে উদ্ভিদ কিভাবে প্রভাবিত হবে। মানে উদ্ভিদে কি হচ্ছে, শ্বসনটাই বেশি হচ্ছে সালোক সংশ্লেষের থেকে, তাহলে কি হবে, তাই না। এবার আমরা কি জানি বলতো, যে সালোক সংশ্লেষে খাবার তৈরি হয় আর শ্বসনে কি হয়, খাবার ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয়। এবার যদি সালোক সংশ্লেষের থেকেই শ্বসন বেশি হয় তাহলে কি হবে, মানে যা খাবার তৈরি হবে তার থেকে কিন্তু খাবার কি হবে, বেশি ভেঙে যাবে, তাই না, যেহেতু শ্বসন বেশি হচ্ছে। এর ফলে কি হবে, ধীরে ধীরে কি হবে, খাবার কিন্তু শেষ হতে থাকবে, যেহেতু শ্বসন বেশি হচ্ছে তাই যা খাবার তৈরি হবে তার থেকে খাবারটা বেশি ভেঙে যাবে। এর ফলে কি হবে, উদ্ভিদ একসময় অনাহারে মারা যাবে। তাহলে 3 নাম্বার অপশনটা কিন্তু রাইট হবে, যে উৎপাদিত খাবারের চেয়ে বেশি খাদ্য অক্সিডাইজড হবে, মানে খাবারটা কি হবে, ভেঙে যাবে,
এবং উদ্ভিদ অনাহারে কিন্তু মারা যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি করেছে, যে নিম্নের কোনটি উদ্ভিদে কার্বোহাইড্রেট হিসেবে সংরক্ষিত থাকে? অ্যাকচুয়ালি অপশনে যেগুলো দিয়েছে সব কিন্তু কার্বোহাইড্রেট, ঠিক আছে? তো উদ্ভিদে কোন কার্বোহাইড্রেটটা খাবার হিসেবে সংরক্ষিত থাকে? মনে রাখবে, প্ল্যান্ট বা উদ্ভিদে কিন্তু স্টার্চ হিসেবে খাবার সঞ্চিত থাকে। আর তোমরা বলো তো গ্লাইকোজেন খাবার হিসেবে কোথায় সঞ্চিত থাকে? মনে রাখবে ফাঙ্গিতে, ঠিক আছে? ফাঙ্গিতে খাবার কিন্তু গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, আর উদ্ভিদ দেহে হচ্ছে স্টার্চ হিসেবে কিন্তু খাবার সঞ্চিত থাকে। তাহলে এখানে 3 নাম্বারটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি তাপশক্তির একক নয়? তাহলে আমরা আগে তাপশক্তির একক জেনে রাখি। মনে রাখবে সিজিএস পদ্ধতিতে তাপশক্তির একক কিন্তু ক্যালোরি, তোমরা এগুলো খাতায় নোট করে নাও, ঠিক আছে? তাহলে সিজিএসে তাপের একক কি? ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে তাপের একক কিন্তু হয় জুল, ঠিক আছে? আর কি কি হতে পারে তাপের একক? মনে রাখবে ক্ষমতার একককে যদি আমরা, এগুলো নোট করে নাও তোমরা, ক্ষমতার একককে যদি আমরা সময়ের একক দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা কিসের একক পাবো বলো তো? কার্য বা তাপের একক পাবো। কার্য বা তাপের একক পাবো, ঠিক আছে? তাহলে এবার আমরা অপশনগুলো দেখি কোনটা তাপশক্তির একক নয়। তো প্রথম অপশনে কি রয়েছে? ক্যালোরি। হ্যাঁ, ক্যালোরি হচ্ছে তাপের কি একক? সিজিএস একক, আমরা একটু আগে দেখলাম। তারপরে হচ্ছে ওয়াট সেকেন্ড। আমি কি বললাম, যে ক্ষমতাকে যদি সময়ের একক দিয়ে গুণ করি তাহলে কিন্তু কার্য বা তাপের একক পাবো। ওয়াটটা কিসের একক? ওয়াট কিন্তু হচ্ছে ক্ষমতার একক। আর সেকেন্ডটা কি? সময়ের একক, আমরা জানি। তাহলে এখানে ক্ষমতার সময়ের একক গুণ রয়েছে, আর ক্ষমতার সময়ের একক গুণ হলে কার একক পাওয়া যায়? তাপের একক পাওয়া যায় বা কার্যের একক পাওয়া যায়। তার মানে ওয়াট সেকেন্ডও কি হবে? একটা তাপের একক হয়ে যাবে কিন্তু। তারপরে কিলো ওয়াট। ওয়াট আছে মানে এটা কিসের একক? ক্ষমতার একক। এর সঙ্গে কিন্তু সময়ের একক সেকেন্ড হোক ঘন্টা হোক কিছু গুণ নেই। যদি সময়ের একক গুণ থাকতো তাহলে এটা কিন্তু তাপশক্তির একক হয়ে যেত। যেহেতু গুণ নেই তাহলে এটাই কিন্তু আমার রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা তাপশক্তির একক নয়। আর জুল তো আমরা জানি যে তাপশক্তির একক। এসআই একক হচ্ছে জুল হয় তাপের। বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম? তাপশক্তির একক শিখলাম। সিজিএস এ তাপের একক কি হয় বলো তো? ক্যালোরি হয়। আর এসআই এ তাপের একক কি হয়? জুল হয়। আর যদি আমরা ক্ষমতার একক মানে ওয়াটকে যদি আমরা সময়ের একক সেকেন্ড দিয়ে গুণ করি তাহলেও কিন্তু এটাও কিন্তু আমরা একটা তাপের একক পাবো, তাই না? আর কিলোওয়াট যেহেতু ক্ষমতার একক আর এর সঙ্গে কোনো সময়ের একক গুণ নেই, তাই এটা কিন্তু তাপশক্তির একক হবে না। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কিন্তু 3ই হয়ে যাবে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখে নিই কী আছে, যে নিচে জিনের কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, আমাদের ভুল বৈশিষ্ট্য বাছতে বলেছে। তো প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে, যে এগুলি কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায় না। এটাই কিন্তু ভুল বলেছে, কারণ আমরা কি জানি জিনের কি হয়? মিউটেশন হয়। এগুলো কিন্তু খাতায় নোট করে নেবে আমি যেগুলো বলছি। তাহলে জিনের মধ্যে কিন্তু কি হয়? মিউটেশন হয়। মিউটেশন মানেই হচ্ছে জিনের চেঞ্জ হয়, মানে জিনের চেঞ্জকেই বায়োলজির ভাষায় হচ্ছে মিউটেশন বলে। তাহলে আমরা কি জানি যে জিনের মধ্যে কিন্তু মিউটেশন বা চেঞ্জ হয়, আর এই মিউটেশনের জন্যই কিন্তু আমাদের জীবদেহে এত ভ্যারিয়েশন বা বৈচিত্র্য আসে। ঠিক আছে, ঠিক আছে, ভ্যারিয়েশন বা বৈচিত্র্য আসে। তাহলে আমরা কি দেখলাম? জিনের কিন্তু মিউটেশন বা চেঞ্জ হয়, আর ওরা বলেছে যে জিনের মধ্যে কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায় না জিন। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হবে? ভুল বৈশিষ্ট্য হয়ে যাবে। তো বাকি বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। তো জিন ডিএনএর অংশ, একদম ঠিক বলেছে। আর প্রতিটি জীবাণু কোষে কয়টা জিন সেট থাকে? একটাই কিন্তু জিন সেট থাকে, এটাও মনে রাখবে তোমরা। পরের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই বৈশিষ্ট্য থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, যে জিন কিন্তু প্রোটিন উৎপাদন করার জন্য ডিরেকশন প্রদান করে, অর্থাৎ প্রোটিন উৎপাদন করে বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে জিন কিন্তু প্রোটিন উৎপাদন করার জন্য যে ডিরেকশন বা কন্ট্রোল সেটা কিন্তু করে থাকে। তাহলে এটাও কিন্তু রাইট বৈশিষ্ট্য। তাহলে ভুল বৈশিষ্ট্য কোনটা দিয়েছে? প্রথমেরটাই। তাহলে 1 নাম্বারটা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ আমরা জানি জিনের কিন্তু মিউটেশন বা চেঞ্জ হয়, যার জন্য জীবের মধ্যে এত বৈচিত্র্য আসে। আর এরা বলেছে জিনের মধ্যে পরিবর্তন হয় না, তাই 1 নাম্বারটাই আমাদের কি হবে? ভুল বৈশিষ্ট্য। ওটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা আমরা একটু ভালো করে দেখি, যে গরম করার যন্ত্রে গরম করার উপাদান তৈরির জন্য যে উপাদানটি বেছে নিতে হয় তার মধ্যে যে ধর্ম বা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে তা হলো, তোমরা মনে রাখবে গরম করার যন্ত্রে
যে আমরা উপাদান ব্যবহার করি তার মধ্যে দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হয়, এক হচ্ছে উচ্চ গলনাঙ্ক আর এক হচ্ছে উচ্চ রোধ কিন্তু তার থাকতে হয়, মানে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে গরম করার যন্ত্রের উপাদানের কোন দুটো বৈশিষ্ট্য থাকতে হবে? উচ্চ গলনাঙ্ক আর উচ্চ রোধ থাকতে হবে। তাহলে কোন বিকল্প সঠিক হবে? আমাদের 1 নাম্বার বিকল্পটা সঠিক হবে। ঠিক আছে, তা এরকম দুটো বৈশিষ্ট্যযুক্ত একটা উপাদান হচ্ছে, মনে রাখবে তোমরা, নাইক্রোমের তার। নাইক্রোমের তার কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় আসে যে গরম করার যন্ত্র হিটারে কোন উপাদান ব্যবহার করা হয়? নাইক্রোমের তার ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে নাইক্রোমের তারে কি দুটো বৈশিষ্ট্য, 1 নাম্বার হচ্ছে উচ্চ গলনাঙ্ক আর 2 নাম্বার বৈশিষ্ট্য উচ্চ রোধ, এই দুটো বৈশিষ্ট্য কিন্তু থাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে যে কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম হয় কেন? মনে রাখবে কার্বনের পরমাণুর আকারটা অনেক ছোট হয়, আর এই কার্বন পরমাণুর আকার ছোট হওয়ার জন্য কিন্তু কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে পারে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে যে প্রদত্ত বর্তনীতে 3 ওহম রোধ জুড়ে তড়িৎ প্রবাহ হলো। তো একটা বর্তনী দিয়েছে, দেখি আমরা বর্তনীটা একবার। একটা 5 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, যে ব্যাটারির এই যে বড় দাগটা কিন্তু প্লাস হবে আর ছোট দাগটা হচ্ছে মাইনাস ইন্ডিকেট করবে, আর কারেন্ট কি হয় প্লাস থেকে মাইনাসের দিকে যায়। তো তোমরা একটা জিনিস ফলো করো, যে কারেন্টটা 3 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে সেটাই কিন্তু 4 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে। অর্থাৎ এখানে এই ধরনের বর্তনীতে আমাদের যদি 3 ওহম বলুক আর 4 ওহম বলুক, কারেন্ট কিন্তু সেম হবে। তো কারেন্ট আমরা কি করে বের করব? কারেন্ট হচ্ছে আমরা ফর্মুলা V = IR থেকে বের করব। V = IR থেকে বের করব। এখানে ভিটা কি? ভি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ। ব্যাটারির ভোল্টেজ এখানে কত রয়েছে? 5 রয়েছে। এই যে দেখো ব্যাটারির ভোল্টেজ এই যে দেওয়াই রয়েছে বর্তনীতে 5 ভোল্ট, সমান সমান হচ্ছে কি দিব আমরা? আইটা হচ্ছে কারেন্ট যেটা আমাদের বের করতে হবে, ইন্টু আর। আর কিন্তু হচ্ছে বর্তনীর তুল্য রোধ বসাতে হয়। ঠিক আছে, আর বর্তনীর তুল্য রোধ কী হবে এখান থেকে তোমরা দেখে নাও। যেহেতু বর্তনীটার রোধগুলো শ্রেণী সমবায়ে আছে, আর তোমরা যদি শ্রেণী কোনটা সমান্তরাল কোনটা যদি চিনতে না পারো, তোমরা আগের ক্লাসটা একটু দেখে নাও, মানে 18ই অগাস্টের ফার্স্ট শিফটটা দেখে নাও। আর শ্রেণী সমবায়ে তুল্য রোধ হয় হচ্ছে রোধগুলো যোগ করে দিলেই হয়ে যায়। মানে শ্রেণী সমবায় মানে যে এরকম, মানে একটা রোধ কি হবে, একটা রোধ শেষ হবে আর একটা রোধ এইভাবে শুরু হবে আর কি, মোট কথা। তো এরকম যদি থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে রোধগুলো যোগ করে দিলেই হয়। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। তার মানে এখানে তুল্য রোধ কত হয়ে যাবে বলো তো? আর এর ভ্যালু কিন্তু 7 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমার আই এর মান কি হবে? আমার আই এর মান লাগে I = তাহলে 7টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 5 7 এই পাশে আসলে কি হবে? ওই পাশে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আই হয়ে গেল আমার 5/7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। তাহলে যেটা 4 নাম্বার অপশনে রয়েছে। বোঝা গেল কি করে সলভ করবে তোমরা অঙ্কটা? একদম সহজ একটা অঙ্ক। তাহলে আমরা কিন্তু কারেন্ট হচ্ছে V = IR ফর্মুলা দিয়ে বের করব। তাহলে আমাদের ভি এর ভ্যালু হচ্ছে এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের 5 রয়েছে, 5 ভোল্ট, 5 লিখব। আই আমরা বের করব, আর আরটা আমাদের তুল্য রোধ বসাতে হবে। আর এখানে তুল্য রোধ কত হবে? যেহেতু শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায় তুল্য রোধ রোধগুলো যোগ করলেই হয়। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 3 আর 4 যোগ করলে হয়ে যায় 7। তার মানে আমরা আরের জায়গায় কত নিব? 7 নিব। তাহলে আমার আই হয়ে গেল 5 এই 7টা এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 5/7 অ্যাম্পিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখো তোমরা, লেন্সের ক্ষমতা বের করার একটা অঙ্ক দিয়েছে। তো লেন্সের ক্ষমতা আমরা কি করে বের করব? তো ক্ষমতা বের করার ফর্মুলাটা আগে আমরা জেনে নিই। মনে রাখবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ যদি সেমিতে থাকে, তাহলে কিসে থাকে? সেমিতে থাকে। ফোকাস দৈর্ঘ্য তাহলে সেমিতে থাকলে লেন্সের ক্ষমতা মানে পাওয়ার পি = হয়ে যাবে 100/f, যেখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হবে। আর যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ যদি কিসে থাকে? মিটারে থাকে, তাহলে লেন্সের পাওয়ার বা ক্ষমতা পি = হয়ে যাবে তখন 1/f। তাহলে ফর্মুলা দুটো তোমরা ভালো করে মনে রাখো। যদিও কোশ্চেনে ফোকাস দৈর্ঘ্য বেশিরভাগ সময় সেমিতেই থাকে, তাই আমরা পাওয়ার পি = 100/f ফর্মুলা ইউজ করব। আর যদি বাই চান্স মিটারে দিয়ে দেয় তাহলে আমরা তখন আর 100 লিখব না, সোজাই আমরা 1/f লিখব। এবার হচ্ছে সাইনের ব্যাপারে আসি। মনে রাখবে লেন্স যদি ডাইভার্জিং হয়, কি হয়? ডাইভার্জিং বা অবতল,
তাহলে হচ্ছে আমরা সাইনটা কিন্তু মাইনাস ইউজ করব। আর যদি লেন্সটা কনভার্জিং বা উত্তল হয়, উত্তল লেন্স হয়, তবে আমরা সাইনটা কিন্তু প্লাস ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা এবার সলভ করি। আচ্ছা, আমাদের লেন্স কি দিয়েছে? ডাইভার্জিং বা অবতল লেন্স। আমি কি বললাম? ডাইভার্জিং বা অবতল লেন্স হলে কিন্তু সাইন আমরা মাইনাস ইউজ করব। তাহলে আমি প্রথমেই ক্ষমতা পি ইকুয়াল টু আমি মাইনাস দিয়ে দিলাম। আর যদি আমরা দেখতাম কনভার্জিং বা উত্তল, তাহলে আমি সাইন প্লাস লিখতাম। তারপরে ফর্মুলা কি রয়েছে? ক্ষমতা হচ্ছে যদি সেমিতে থাকে ফোকাস দৈর্ঘ্য, এখানে ফোকাস দৈর্ঘ্যটা দেখো সেমিতেই রয়েছে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এইটা, মানে 100/f ইউজ করব। তাহলে আমাদের 100 বাই কি লিখতে লাগবে? এফ লিখতে লাগবে। এফের জায়গায় ফোকাস দৈর্ঘ্য কত রয়েছে? 50 সেমি, তার মানে আমরা 50 লিখব। 50 দিয়ে 100কে কাটলে কত হয়? 2, তার মানে আমার পাওয়ার হয়ে গেল -2। আর ক্ষমতার একক কিন্তু ডায়োপ্টর, মানে আমরা শর্টে ডি লিখব। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে লেন্সের ক্ষমতার একক কি, মনে রাখবে ডায়োপ্টর। তাহলে আমার উত্তর কোনটা হয়ে যাবে? 2 নাম্বার অপশন রাইট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে, যে একটা ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে চকচকে শিখায় জলে এবং একটা সাদা পদার্থ এক্সে পরিবর্তিত হয়, তাহলে এক্সটা কি হবে? তো আমরা কি জানি যে ম্যাগনেসিয়াম ফিতা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম Mg যদি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তবে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড, সাদা রঙের কি ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু উৎপন্ন করে। আর ওরা বলেছে উৎপন্ন পদার্থটা এক্স, তাহলে আমরা সহজেই বলতে পারি এক্সটা কি হবে? তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড। 4 নাম্বার অপশন এখানে তাহলে রাইট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি রয়েছে দেখি, যে অনুভূমিক সোজা তারের মধ্য দিয়ে প্রবাহ মানে এখানে কিন্তু তড়িৎ প্রবাহ বা কারেন্ট হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, তবে পূর্ব প্রান্ত থেকে দেখা, মানে যদি পূর্ব দিক থেকে কেউ দেখে, তাহলে চৌম্বক ক্ষেত্র রেখার দিক কি হবে? ঠিক আছে, তো তোমরা মনে রাখবে কারেন্ট যদি পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে ওয়েস্ট থেকে যদি ইস্টের দিকে ফ্লো করে, ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা ম্যাক্সওয়েলের রাইট থাম্ব সূত্রানুসারে কি হবে বলো তো? তারের সাথে লম্বভাবে অবস্থিত একটা সমতলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, মনে রাখবে। তাহলে সবসময় কিন্তু তারের সাথে লম্বভাবেই থাকবে, আর সেটা ঘড়ির কাঁটার বিপরীতে হবে কিন্তু। কখন? যদি তড়িৎ মানে কারেন্ট যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ফ্লো করে, তাহলে মনে রেখে দাও কারেন্ট পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে হচ্ছে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কখন ঘড়ির কাঁটার দিকে হবে? যদি কারেন্ট ইস্ট থেকে ওয়েস্টের দিকে ফ্লো করে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে কারেন্ট যদি ফ্লো করে, তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার কিন্তু দিকে হয়। আর তলটা অবশ্যই তারের সাথে লম্বভাবে হবে। তোমরা কিন্তু মনে রাখবে, খাতায় একবারে নোট করে রেখে দাও যে কারেন্ট যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে ফ্লো করে, তাহলে চৌম্বক ক্ষেত্ররেখার দিক হবে তারের সাথে লম্বভাবে অবস্থিত একটা সমতলে ঘড়ির কাঁটার বিপরীতে হবে। আর যদি কারেন্ট ইস্ট থেকে ওয়েস্টের দিকে, মানে পূর্ব থেকে পশ্চিমে আসে, তাহলে কিন্তু বিপরীতের জায়গায় ঘড়ির কাঁটার দিকে হবে উত্তর। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, ড্যাশ মানে কোন পদার্থটা এইচ সহায়তা করে ইন দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট, মানে ফ্যাটের ইমালসিফিকেশনে কোন পদার্থটা সহায়তা করে? ফ্যাটের ইমালসিফিকেশন বলতে ফ্যাটের যে বড় বড় দানাগুলো সেগুলোকে ভেঙে কি করবে? ছোট দানায় কনভার্ট করবে। মধ্য কথায় হচ্ছে ফ্যাটটাকে ডাইজেস্ট বা পাচিত করতে কোন পদার্থ সহায়তা করে? আমরা কি জানি যে বাইল সল্ট বা পিত্তরস কিন্তু ফ্যাটকে ডাইজেস্ট করতে সহায়তা করে বা ফ্যাটের ইমালসিফিকেশনে সহায়তা করে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বাইল সল্ট। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন, একটা না দুটো, যে বাইল সল্ট কোথায় প্রডিউস হয়? তৈরি হয় বললে কিন্তু উত্তর হয়ে যাবে লিভার। তাহলে লিভারে হচ্ছে বাইল সল্ট কী হয়? প্রডিউস হয়। আর বাইল সল্ট কোথায় স্টোর হয়, মানে সঞ্চিত হয়? তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে গল ব্লাডারে, মনে রাখবে। তাহলে গল ব্লাডারে হচ্ছে বাইল সল্ট কী হবে? স্টোর হয়, মনে রাখবে। আর বাইল সল্ট প্রডিউস হয় কিন্তু লিভারে। আচ্ছা, বাকি অপশনগুলোও দেখে নিই। পেপসিন কিন্তু আমরা জানি প্রোটিনকে ডাইজেস্ট করতে সহায়তা করে। আর পেপসিন কোথায় থাকে বলো তো? পেপসিন কিন্তু আমাদের স্টোমাকে থাকে। স্টোমাকে মানে পাকস্থলিতে পেপসিন থাকে, সেটা হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করে। ঠিক আছে, তারপর আরেকটা উৎসেচক রয়েছে এখানে দেখো, ট্রিপসিন।
ঠিক আছে, এটাও কিন্তু প্রোটিনকেই ডাইজেস্ট করতে সহায়তা করে। কারণ আবার এটা কোথায় থাকে বলো তো, ট্রিপসিনটা, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে ট্রিপসিন কোথায় থাকে। ট্রিপসিন হচ্ছে বা কোথা থেকে খরিত হয়, ট্রিপসিন কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত্র বা হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে খরিত হয়, মনে রাখবে। তাহলে ট্রিপসিন হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা ইংলিশে বললে স্মল, ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্র মানে কি স্মল, আর অন্ত্র মানে কিন্তু ইন্টেস্টাইন, মনে রাখবে। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে খরিত হয় হচ্ছে ট্রিপসিন, এও হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। পেপসিন হচ্ছে স্টোমাক বা পাকস্থলী থেকে খরিত হয়, এও হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করতে সহায়তা করে। একমাত্র এখানে যে বাইল সল্ট রয়েছে, এই বাইল সল্ট হচ্ছে ফ্যাটকে ডাইজেস্ট করে, মানে ফ্যাটের ইমালসিফিকেশনে সহায়তা করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি রয়েছে যে নিম্নের কোন রেখাগুলো একটি গোলাকার দর্পণ, গোলাকার দর্পণ মানে উত্তল বা অবতল দর্পণ কিন্তু, তো দর্পণের কোন রেখাগুলো হচ্ছে লম্ব হিসেবে কাজ করে আমাদের কোশ্চেন করেছে। তো আমাদের একটু দর্পণের বিন্দুগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নিতে হবে। আমি একটা অবতল দর্পণ দেখিয়েছি, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আর এই অবতলের দর্পণের মাঝের বিন্দুকে কি বলা হয় বলো তো, মেরু বলা হয়, মনে রাখবে, মেরু। আর ইংলিশে বললে কিন্তু পোল বলে। আর এটা হচ্ছে এফ মানে হচ্ছে ফোকাস, আর সি হচ্ছে কেন্দ্র, মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, মনে রাখবে, বক্রতা কেন্দ্র। ঠিক আছে, আর ইংলিশে বললে একে আমরা কি বলবো, বক্রতা কেন্দ্রকে বলবো হচ্ছে আমরা সেন্টার অফ কার্ভেচার বলবো, মনে রাখবে। তো এখানে মানে দর্পণের লম্ব রেখা কোনগুলো হবে, মনে রাখবে এই রেখাটা, পুরো রেখাটাই একটা কিন্তু লম্ব। আর পুরো রেখাটা যদি লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি, মেরুর সঙ্গে যদি ফোকাস আমরা কানেক্ট করি, মানে মেরু আর ফোকাসের মিলিত রেখাও কি হবে, একটা লম্ব রেখা হবে। বা মেরুর সঙ্গে যদি আমরা কেন্দ্র মানে বক্রতা কেন্দ্রও যদি কানেক্ট করি, সেটাও কিন্তু একটা লম্ব রেখা হবে। তাহলে দুটো লম্ব রেখা আমরা জানলাম, একটা হচ্ছে মেরুর সঙ্গে ফোকাস, আর একটা হচ্ছে মেরুর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করো, তাহলে তোমরা লম্বরেখা পাবে। আরেকটা লম্বরেখা হচ্ছে বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি তোমরা আলোকরশ্মির আপতন বিন্দু, মানে যে বিন্দুতে হচ্ছে আলোকরশ্মি আপতিত হচ্ছে সেটাই হচ্ছে আপতন বিন্দু, তো বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি আপতন বিন্দু যদি আমরা কানেক্ট করি, তাহলে সেই রেখাটাও কিন্তু একটা লম্বরেখা হবে। তাহলে আমরা মোট তিনটে হচ্ছে লম্বরেখা পেলাম। কি কি বলো তো, এক হচ্ছে মেরুর সঙ্গে একটা ফোকাস যদি আমরা যোগ করি, আর এক হচ্ছে আমরা মেরুর সঙ্গে যদি বক্রতা কেন্দ্র যদি যোগ করি, তাই না, বক্রতা কেন্দ্র। আর একটা কি দেখলাম আমরা, তাহলে মেরুর সঙ্গে যদি আমরা ফোকাস কানেক্ট করি তাও আমরা লম্বরেখা পাবো, মেরুর সঙ্গে যদি বক্রতা কেন্দ্র কানেক্ট করি তাও কিন্তু আমরা কি পাবো, লম্বরেখা পাবো। আরেকটা 3 নাম্বার যেটা দেখলাম সেটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে, মানে বক্রতা কেন্দ্রের সঙ্গে হচ্ছে আমাদের কি কানেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপতন বিন্দু কানেক্ট করতে হবে, মানে যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়, আপতন বিন্দু। তাহলে সেটাও কিন্তু একটা লম্বরেখা হবে, এটা আপতন বিন্দু। তোমরা এবার মিলিয়ে নাও অপশনগুলো। দেখো প্রথম অপশনে কি রয়েছে, মেরু আর বক্রতা কেন্দ্রের সাথে মিলিত রেখা, অবশ্যই, কারণ আমরা জানি মেরুর সঙ্গে বক্রতা কেন্দ্র, এই যে মেরুর সঙ্গে বক্রতা কেন্দ্র কানেক্ট করো বা মেরুর সঙ্গে ফোকাস কানেক্ট করো, সেটা কিন্তু একটা লম্ব রেখাই হয়। তাহলে 1 নাম্বারটা ঠিকই বলেছে ওরা। তারপর 2 নাম্বার কি বলেছে, বক্রতা কেন্দ্র এবং আলোক রশ্মির আপতন বিন্দু। হ্যাঁ, এটাও ঠিক বলেছে, কারণ আমরা 3 নাম্বারটা যেটা লিখেছি সেটা দেখো কি লিখেছি আমি, বক্রতা কেন্দ্রের সঙ্গে আপতন বিন্দু যদি কানেক্ট করো সেটাও লম্বরেখা হবে। কিন্তু আপতন বিন্দুর সঙ্গে যদি ফোকাস কানেক্ট করো সেটা কিন্তু লম্বরেখা হয় না। তাহলে আপতন বিন্দুর সঙ্গে শুধু আমাদের কি কানেক্ট করতে হবে, মনে রাখবে, আপতন বিন্দুর সঙ্গে শুধু বক্রতা কেন্দ্র কানেক্ট করতে হয়, তবেই সেটা লম্বরেখা হয়। ঠিক আছে, আর মেরুর সঙ্গে তুমি ফোকাস কানেক্ট করো বা বক্রতা কেন্দ্র কানেক্ট করো, কোনো ব্যাপার না, দুটোই হচ্ছে লম্বরেখা হবে। বাট আপতন বিন্দুর সঙ্গে এটাই আমাদের মোস্ট মানে কনসেন্ট্রেট দিয়ে মনে রাখতে হবে, কারণ হচ্ছে এখানে আপতন বিন্দুর সঙ্গে শুধু বক্রতা কেন্দ্র কানেক্ট করলে লম্বরেখা পাওয়া যায়, ফোকাস কানেক্ট করলে বক্রতা মানে লম্বরেখা পাওয়া যায় না। তাহলে আমরা কি দেখলাম, এইটা আর এইটা হচ্ছে রাইট, 3 নাম্বারটা ভুল। তার মানে আমাদের কোন বিকল্পটা সঠিক হবে বলো তো, এই যে এই বিকল্পটা সঠিক হবে, 1 এবং সরি এটা নয়, 1 এবং 2 কোনটা রয়েছে, এই তো 1 এবং 2, এটা মানে 3 নাম্বার বিকল্পটা আমাদের সঠিক হয়ে যাবে কিন্তু।
নেক্সট কোশ্চেনটা কি রয়েছে যে সোডিয়াম ধাতু জলের সাথে বিক্রিয়া করলে কি হয়? তো আমরা একবার বিক্রিয়াটা দেখে নিই। সোডিয়াম ধাতু মানে হচ্ছে Na আর জল মানে হচ্ছে H2O। যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু NaOH মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়। তাহলে দেখো কোন অপশনটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন রয়েছে, তোমরা ভালো করে দেখো। 4 নাম্বার অপশনে রয়েছে, এই তো হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে H2 আর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH কিন্তু উৎপন্ন হয় সোডিয়াম আর জল বিক্রিয়া করলে। তোমরা এই বিক্রিয়াটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এই NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কৌষ্টিক সোডা। তোমরা কিন্তু খাতায় নোট করে নিবে এগুলো, কৌষ্টিক সোডা। নেক্সট কোশ্চেন কি রয়েছে যে কিছু উদ্ভিদ তাদের শিকড় থেকেও নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, এই জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো। তো মিষ্টি আলু বা সুইট পটেটো কিন্তু শিকড় থেকেও নতুন উদ্ভিদের তৈরি করতে পারে, মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেনটা সলভ করার আগে আমরা পদার্থের যোজ্যতা কক্ষপথ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। কোনো একটা পদার্থের যোজ্যতা কক্ষপথ হচ্ছে পদার্থটার সব থেকে বাইরের কক্ষপথটা, ঠিক আছে? তো দুটো পয়েন্ট তোমরা খাতায় নোট করো যে কোনো একটা পদার্থের, ঠিক আছে, সব থেকে বাইরের কক্ষপথ বা যোজ্যতা কক্ষপথে যত ইলেকট্রন কি থাকবে, কম থাকবে। ইলেকট্রন কম থাকলে তার ধাতব বৈশিষ্ট্য তত কি হয়, বেশি হয়। তোমরা কিন্তু খাতায় ভালো করে নোট ডাউন করো। তাহলে আমি কি বললাম প্রথম পয়েন্টটা, যে যোজ্যতা কক্ষপথ বা বাইরের কক্ষপথে যদি ইলেকট্রন কম থাকে তাহলে তার ধাতব বৈশিষ্ট্য বেশি হয়। আর 2 নাম্বার পয়েন্ট তোমরা নোট ডাউন করো যে যোজ্যতা কক্ষপথে যদি ইলেকট্রন কি থাকে, কম থাকে, তাহলে তার ইলেকট্রন হ্রাস করার প্রবণতাও কিন্তু বেশি হয়। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা নোট ডাউন করে নাও। তো এবার কি হয়, পর্যায় সারণীতে আমরা কি জানি, তোমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও তাহলে বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি থাকে, মানে সংখ্যাটা কিন্তু বাড়তে থাকে। তাহলে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে যোজ্যতা কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। আর আমরা কি জানি, ইলেকট্রন কম থাকলে তার ধাতব বৈশিষ্ট্যটা বেশি হয়। এবার যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও তাহলে কি হবে, তার ধাতব বৈশিষ্ট্য কিন্তু কমতে থাকবে, ঠিক আছে? আবার আরেকটা পয়েন্ট আমি কি বলেছি জানো, বাইরের কক্ষপথে ইলেকট্রন যত কম থাকে তার ইলেকট্রন হ্রাস করার প্রবণতাও কিন্তু বেশি হয়। এবার যদি বাঁ দিক থেকে তোমরা ডান দিকে যাও পর্যায় সারণীর, তাহলে কি হবে, ইলেকট্রন সংখ্যা যেহেতু বেড়ে যায় তাহলে তার ইলেকট্রন হ্রাস করার প্রবণতাও কিন্তু কমে যায়। তো এই কোশ্চেনটা ঠিক মানে এই কনসেপ্টের উপরেই বেস করে। যে বিবৃতি ওয়ানে কি বলেছে, আমরা যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন ধাতব বৈশিষ্ট্য কিন্তু একটা পর্যায় জুড়ে হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আমি বললাম যে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। আর আমরা কি জানি, ইলেকট্রন সংখ্যা কম থাকলেই ধাতব বৈশিষ্ট্য বেশি হয়, আর ইলেকট্রন সংখ্যা বেশি হলে কিন্তু ধাতব বৈশিষ্ট্য কমে যায়। তাহলে এরা ঠিকই বলেছে এই বিবৃতিতে যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ধাতব বৈশিষ্ট্য কমে। 2 নম্বর বিবৃতিতে কি বলেছে, যে যোজ্যতা কক্ষ নির্বাচনের উপর কার্যকর পারমাণবিক যে আধান একটি পর্যায় জুড়ে কিন্তু বৃদ্ধি পায়। হ্যাঁ, এখানে ওরা ঠিকই বলেছে যে যোজ্যতা কক্ষ নির্বাচনের ওপর কার্যকর পারমাণবিক যে আধান বা ইলেকট্রন, ঠিক আছে, একটা পর্যায় জুড়ে মানে এই সারি জুড়ে, পর্যায় বা সারি জুড়ে কিন্তু যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পেলে কি হয়, ইলেকট্রন হারানোর প্রবণতা কিন্তু কমে যায়। কারণ ইলেকট্রন বা আধান যদি বাড়ে তাহলে আমরা কি জানি, ইলেকট্রন হারানোর প্রবণতা কিন্তু কমে যায়, ঠিক আছে? তার মানে 2 নম্বর বিবৃতিটা কিন্তু ঠিকই বলেছে। আবার 2 নম্বর বিবৃতিটা কিন্তু 1 নম্বর বিবৃতির একদম সঠিক একটা এক্সপ্লেনেশনও দিয়েছে। কারণ হচ্ছে কি বলেছে ওরা বলেছে যে যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও তাহলে কিন্তু আধান মানে পারমাণবিক আধান বা ইলেকট্রন কিন্তু বৃদ্ধি পায়। আর ইলেকট্রন বৃদ্ধি পেলেই তো কি হয়, ধাতব বৈশিষ্ট্য কমে, তাই না? তার মানে এটা কিন্তু একটা ভালো একটা এক্সপ্লেনেশন দিয়েছে বিবৃতি 1-এর। তাহলে এখানে কোন অপশনটা রাইট হয়ে যাবে, দেখো ভালো করে দেখতে লাগবে। দেখো দুটো বিবৃতি ঠিক, কিন্তু তার মধ্যে হচ্ছে বিবৃতি 2টা হলো বিবৃতি 1-এর কিন্তু সঠিক একটা ব্যাখ্যা দিয়েছে, তাই এই 2 নম্বর বিকল্পটা কিন্তু সঠিক হয়ে যাবে এখানে। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, একটা তারের দৈর্ঘ্য এল আর হচ্ছে রোধ আর দিয়েছে। তারপর বলেছে একই পদার্থের আরেকটা তারের দৈর্ঘ্য বলেছে আগের দৈর্ঘ্যের 3 গুণ আর ক্ষেত্রফল বলেছে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে
এই তারের মানে নতুন তারের রোধটা কত হবে। তো যখন এরকম আমাদের আগে একটা রোধ দিবে, তারপর নতুন একটা তারের দৈর্ঘ্য আগের দৈর্ঘ্যের কিছু একটা গুণ বলবে আর ক্ষেত্রফল কিছু একটা গুণ বলবে। তো তখন আমরা নতুন রোধ কিভাবে বের করব, নতুন রোধ আমরা যে ফর্মুলাটা ইউজ করে বের করব সেটা আমরা একবার দেখে নিই। ফর্মুলাটা লেখা রয়েছে পাশে, তোমরা একবার ভালো করে দেখে নাও। নতুন রোধ কি হবে, আগের রোধকে আমাদের গুণ করতে হবে হচ্ছে একটা ভগ্নাংশ দিয়ে। ভগ্নাংশের উপরে আমাদের কি লিখতে লাগবে, আগের দৈর্ঘ্যের কত গুণ, আর নিচে লিখতে হবে আগের ক্ষেত্রফলের কত গুণ। তো দেখো তোমরা খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করে নাও ফর্মুলাটা, যে আগের রোধ কেমন করে বের করব, যখন হচ্ছে মানে নতুন তারের দৈর্ঘ্য আগের তারের দৈর্ঘ্যের এত গুণ আর ক্ষেত্রফল আগের তারের ক্ষেত্রফলের এত গুণ যখন দেওয়া থাকবে। তো দেখো ফর্মুলাটা ইউজ করে আমরা কিভাবে অঙ্কটা করি। তো আগের রোধ তোমরা কোশ্চেনটা দেখে পড়ে নাও, যে আগের রোধ কিন্তু আর দেওয়া রয়েছে, আর আগের দৈর্ঘ্যের কত গুণ হলো, নতুন দৈর্ঘ্য 3 গুণ বলেছে, তাই 3 উপরে যাবে ভগ্নাংশের, আর ভগ্নাংশের নিচে ফর্মুলায় দেখো কি রয়েছে, আগের ক্ষেত্রফলের কত গুণ। তোমরা কোশ্চেন থেকে দেখো যে আগের ক্ষেত্রফল কিন্তু 2 গুণ বলেছে, তাহলে নতুন রোধ হয়ে গেল 3r/2, যেটা কোন অপশনে রয়েছে দেখো ভালো করে, 4 নাম্বার অপশনে রয়েছে। 3/2r মানেই 3r/2, তাই না। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নিই, যে একটা এসি জেনারেটর নিম্নলিখিত কোন নীতির ওপর কাজ করে। মনে রাখবে একটা এসি জেনারেটর কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশের যে নীতি তার উপর কিন্তু কাজ করে এসি জেনারেটর, আর ইংলিশে বললে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে তোমরা কিন্তু একবারে ঝরঝরা করে রাখো যে এসি জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের নীতির ওপর কিন্তু কাজ করে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, যে নিচের কোনটি বংশবৃদ্ধির জন্য স্পোর ব্যবহার করে। ফার্ন কিন্তু বংশবৃদ্ধির জন্য স্পোর ব্যবহার করে, তোমরা মুখস্থ করে নাও। তাহলে বংশবৃদ্ধির জন্য স্পোর কারা ব্যবহার করে, ফার্ন ব্যবহার করে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, যে একটা গোলাকার দর্পণ মানে উত্তল বা অবতল দর্পণ দ্বারা উৎপাদিত প্রতিবিম্বের বিবর্ধন যদি -0.5 হয়, তাহলে দর্পণ দ্বারা গঠিত চিত্র হলো। তো মোট কথা আমাদের কোশ্চেনে বিবর্ধনের মান দিয়ে দিয়েছে -0.5। বিবর্ধনের মান দিয়ে আমাদের প্রতিবিম্বের বৈশিষ্ট্য জিজ্ঞাসা করেছে। তো দেরি না করে আমরা 3টে পয়েন্ট একটু দেখে নিই, ঠিক আছে। তো মনে রাখবে যে যখন হচ্ছে বিবর্ধন ধনাত্মক হবে, তখন প্রতিচ্ছবি মানে প্রতিবিম্ব কীরকম হবে, অসৎ আর সমশিষ্য হয়। তোমরা খাতায় নোট করে নাও। তাহলে বিবর্ধন যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্ব কেমন হবে, অসৎ আর সমশিষ্য হয়। আর যদি বিবর্ধনের সাইন যদি ঋণাত্মক থাকে তাহলে কিন্তু প্রতিবিম্ব সৎ আর অবশিষ্য হয়। তোমরা দুটো পয়েন্ট খাতায় নোট ডাউন করো। এমনকি 3 নাম্বার পয়েন্টটাও নোট ডাউন করতে হবে, যে বিবর্ধনের মান 1-এর থেকে ছোট হলে প্রতিবিম্ব কিন্তু খর্বিত হবে, মানে বস্তুর থেকে ছোট হবে। আর 1-এর থেকে যদি বড় হয় তাহলে কিন্তু প্রতিবিম্ব বিবর্ধিত হবে, মানে বস্তুর থেকে প্রতিবিম্ব বড় হবে, ঠিক আছে। তাহলে এবার তোমরাই এই 3টে পয়েন্ট দেখে কিন্তু কোশ্চেনটা ইজিলি সলভ করে দিতে পারবে। তো কোশ্চেনে বিবর্ধনের মান কত দেওয়া রয়েছে, 0.5, আর সাইনটা কি রয়েছে, মাইনাস। তাহলে মাইনাস সাইন হলে মানে ঋণাত্মক সাইন হলে কি হয় দেখো তোমরা, প্রতিবিম্বটা কি হয়, সৎ আর অবশিষ্য হয়। তারপরের পয়েন্টটা কি যেন ছিল, যে বিবর্ধনের মানটা দেখতে হবে। মান যেহেতু 1-এর থেকে ছোট হলে প্রতিবিম্ব কি হয়, খর্বিত হবে, মানে প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট হবে। আর এখানে মানটা আমাদের 0.5 মানে 1-এর কিন্তু ছোটই দিয়েছে। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হবে, সৎ অবশিষ্য আর হচ্ছে প্রতিবিম্বটা খর্বিত হবে, যেটা কোন অপশনে রয়েছে দেখো, সৎ অবশিষ্য খর্বিত 1 নাম্বার অপশনে রয়েছে, তাই 1 নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনটা কি রয়েছে, যে মানুষের রেচন যন্ত্র হিসেবে কাজ করে না কোনটি। তো মনে রাখবে আমাদের দেহে যে ক্ষুদ্রান্ত্র রয়েছে, বা ইংলিশে বললে ক্ষুদ্র মানে কি স্মল ইন্টেস্টাইন রয়েছে, ঠিক আছে, এটি কিন্তু রেচন যন্ত্র হিসেবে কাজ করে না। কারণ রেচন যন্ত্রের কাজ কি হয়, দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া। তো ক্ষুদ্রান্ত্র কিন্তু আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে কোনোভাবেই হেল্প করে না।
আর ওইদিকে কিন্তু চামড়া, আমরা জানি চামড়ার মাধ্যমে কি দেহের বর্জ্য হিসেবে ঘামগুলো বেরিয়ে যায়। বৃহদন্ত্রও কিন্তু দেহ থেকে বর্জ্য পদার্থ বের হতে সহায়তা করে। ফুসফুস দিয়ে কি হয়, আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড কিন্তু বেরিয়ে যায়, তাই না? তো মোটামুটিভাবে আমাদের ক্ষুদ্রান্ত্র কিন্তু রেচন যন্ত্র হিসেবে কাজ করে না, মনে রাখতে হবে। এটা কি দিয়েছে যে বায়োডিগ্রেডেবল বর্জ্য কোনগুলো? যেসব বর্জ্য হচ্ছে পচে গলে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে এরা সারে পরিণত হয় কিন্তু। তো বলেছে বায়োডিগ্রেডেবল বর্জ্যের বৃহৎ উৎপাদনের কিছু প্রভাব নিচে দেওয়া রয়েছে, আমাদের ভুল বিবৃতি চয়ন করতে বলেছে। তো আমরা দেখি কোনটা ভুল। তো প্রথমে বলেছে যে ল্যান্ডফিলগুলিতে যদি পাঠানো হয় তাহলে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এটাই কিন্তু ভুল হবে। কারণ হচ্ছে আমরা যদি ল্যান্ডফিলে এই বায়োডিগ্রেডেবল বর্জ্য পাঠাই তো কি হবে, বায়োডিগ্রেডেবল বর্জ্যগুলো পচে গলে নষ্ট হবে, নষ্ট হয়ে কি হবে, সারে পরিণত হবে। আর পচে গলে যেহেতু যাচ্ছে, আর পচে গলে যাওয়ার জন্যে এই বর্জ্যের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কী হবে বলো তো, কমতে থাকবে। কী হবে, কমতে থাকবে। আর এরা অপশনে কি দিয়েছে যে বায়োডিগ্রেডেবলে গুলি যদি আমরা ল্যান্ডফিলে পাঠাই তাহলে বর্জ্যের পরিমাণ ধীরে ধীরে বাড়বে, বাট বাড়ে না। এগুলো যেহেতু পচে গলে নষ্ট হয়ে যায়, তো এগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে কি হবে, পরিমাণটা, অ্যামাউন্টটা কমে যাবে। আর কমে এরা কিসে কনভার্ট হয়, সারে কনভার্ট হয় কিন্তু। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু ভুল বিবৃতি। বাকি বিবৃতিগুলো তোমরা দেখে নিতে পারো। যে নোংরা গন্ধ বের হয়, হ্যাঁ এটা সঠিকই বিবৃতি দিয়েছে, কারণ পচে গেলে গলে গেলে তো গন্ধ বের হবেই। আর পচা গলা জায়গায় কি হবে, মশা মাছি রোগ ছড়ানোর জন্য প্রজনন ক্ষেত্র হিসেবে কিন্তু ব্যবহার করবে, তাহলে এটাও ঠিক বিবৃতি দিয়েছে। আর আমি কি বললাম, বায়োডিগ্রেডেবল বর্জ্যগুলো পচে গলে নষ্ট হয়ে কিন্তু সার তৈরি হয়, আর সার তৈরি হলে কিন্তু মাটির পুষ্টি পূরণ হয়ে যাবে, এটাও সঠিক বিবৃতি। তাহলে শুধুমাত্র 1 নাম্বারটাই ভুল বিবৃতি দিয়েছে। তাহলে আমাদের 1 নাম্বারটাই কি অ্যান্সার করে আসতে হবে পরীক্ষায়। নেক্সট কোশ্চেনে কি রয়েছে, দুটো যৌগ দেওয়া রয়েছে C2H6 C3H8, তারপর বলেছে এরা কোন শ্রেণীর অন্তর্গত আর কোন একক দ্বারা পৃথক। তো এরকম কোশ্চেনে আমাদের কোন একক দ্বারা পৃথক সেটা আগে বের করতে হবে। কি করে বের করব, তো যৌগ দুটির মধ্যে কার্বন আর হাইড্রোজেনের ডিফারেন্সটাই হবে তারা কত একক দ্বারা পৃথক সেটা। তো দেখে নাও, কার্বনের ডিফারেন্স কি আছে, প্রথম যৌগে কার্বন দুটো, পরের যৌগে তিনটে, তার মানে কার্বনের ডিফারেন্স কিন্তু একটাই। আর হাইড্রোজেনের ডিফারেন্স ভালো করে দেখো, প্রথমটায় 6টা, পরেরটায় 8টা, তার মানে হাইড্রোজেনের ডিফারেন্স কত হবে, 8 থেকে 6 গেলে 2। তার মানে কত একক দ্বারা পৃথক সেটা আমরা কিভাবে বের করব, কার্বন আর হাইড্রোজেনের ডিফারেন্স নিয়ে বের করব এইভাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এখানে CH2 একক দ্বারা পৃথক। এবার যখনই তোমরা দেখবে যে CH2 দ্বারা পৃথক, তখন কোন শ্রেণীর অন্তর্গত হয়ে যায় যৌগগুলো বলো তো, সমজাতীয়। মনে রাখবে, সে CH2 একক দ্বারা পৃথক হলে যৌগগুলো কিন্তু কি হয়ে যায়, সমজাতীয়। আর ইংলিশে বললে আইসোজেনিক হয়, আইসোজেনিক হয়। ঠিক আছে, এবার বাই চান্স যদি মানে CH2 একক না হতো, বাই চান্স যদি মনে করো আলাদা কিছু, মনে করো C2H বা CH3 হতো, মানে CH2 বাদে অন্য কোনো একক দ্বারা পৃথক হলে তখন অ্যান্সারটা হবে হচ্ছে ভিন্নধর্মী হবে বা হেটেরোজেনিক, মনে রাখবে। ঠিক আছে, খাতা এগুলো নোট ডাউন তোমরা করে নাও, তখন কি হয়ে যাবে, ভিন্নধর্মী বা ইংলিশে বললে হেটেরোজেনিক। তাহলে তোমরা খাতায় কি নোট করবে, যে এরকম কোশ্চেনে কোন একক দ্বারা পৃথক সেটা আমরা কিভাবে বের করব, কার্বন আর হাইড্রোজেনের ডিফারেন্স নিয়ে। এখানে দেখলাম কার্বন আর হাইড্রোজেনের ডিফারেন্স নিয়ে কি আসলো, CH2 একক দ্বারা পৃথক। আর CH2 যদি হয় ডিফারেন্স তাহলে তারা সমজাতীয় বা আইসোজেনিক হয়, আর CH2 না হয় অন্য যা কিছু হলে সেটা হয়ে যাবে ভিন্নধর্মী, আর ইংলিশে বললে হেটেরোজেনিক। তাহলে এই কোশ্চেনের উত্তর কি হয়ে যাবে, যেহেতু CH2 আসলো তাই এরা সমজাতীয় হবে কিন্তু, বা আইসোজেনিক। দেখো CH2 দিয়েও কিন্তু আরেকটা রয়েছে, কিন্তু সেটা রয়েছে ভিন্নধর্মী, কিন্তু আমরা কি জানি CH2 আসলে সেটা হয় সমজাতীয় বা আইসোজেনিক। আর CH2 বাদে যদি CH3 আসতো তাহলে সেটা কিন্তু ভিন্নধর্মী বা হেটেরোজেনিক হতো। বোঝা গেল?